টিচিং সানডে স্পেশাল ক্লাস আজকে 12th নং ক্লাস। তো আমাদের প্রিভিয়াস 11টা ক্লাসে আমরা সিএইচও প্লাস অন্য এক্সামে সবগুলো এক্সামে আমাদের প্রিপারেশনের অনেক কিছু আমাদের ছিল। তো আজকে ক্লাসেও আমরা সেমভাবে কিছু নতুন কন্টেন্ট নতুন টপিকস ডিসকাস করব। তো ক্লাস খুবই ইন্টারেক্টিভ থাকবে। আর তোমরা যেগুলো প্রিভিয়াস ক্লাস কমপ্লিট হয়নি যাদের সবগুলো কমপ্লিট করো, কারণ এখন অক্টোবর সামনের মাসে তোমাদের সিএইচও এক্সাম হওয়ার প্রবাবিলিটি খুব বেশি। তো ক্লাসগুলো সবাই কমপ্লিট করো। যারা লং টাইম ধরে প্রিপারেশন করছো ওদের সিলেকশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট না। আর আমি একদমই শিওর, আমি 100% শিওর যারা লং টাইম ধরে তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো, ক্লাস অফলাইন অনলাইন ইউটিউব, তোমাদের সিলেকশন 100% শিওর। এটা আমার দিক থেকে, কারণ আমি জানি এই কন্টেন্টের মধ্যে কি আছে এবং সিএইচও এক্সামের জন্য কিরকম লেভেলের কোশ্চেন আর কন্টেন্ট থাকে। লাস্ট এত বছরের এক্সপিরিয়েন্সে আমার ওই জিনিসটা অনেকটাই জানা আছে। তো যে ক্লাসগুলো কমপ্লিট, যে ক্লাসগুলো অ্যাপে আছে প্লাস ইউটিউবে আছে, সবগুলো ক্লাস কমপ্লিট করো। আর প্রতিটা ক্লাস শুধু কোশ্চেন আর আনসার না, প্রতিটা ক্লাসে কোশ্চেন আনসার প্লাস রেশনাল। প্রতিটা ক্লাসে রেশনাল ইম্পর্টেন্ট, কোশ্চেন ইম্পর্টেন্ট, আনসার ইম্পর্টেন্ট, রেশনাল ইম্পর্টেন্ট, কারণ রেশনালের মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকে। ইউটিউবে যে যতগুলো এমসিকিউ সিরিজ ক্লাস আছে প্লাস বই প্ল্যানিং সিরিজ আছে, এগুলো সিএইচওর জন্য খুব ইম্পর্টেন্ট, সিএইচও প্লাস অন্যান্য এক্সামের জন্য। ক্লাসে আমরা কিছু নতুন টপিক কন্টেন্ট আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, a patient with bacterial meningitis should receive which immediate intervention? Wait for lumbar puncture, result before starting antibiotics, obtain blood culture, instruct empiric IV antibiotics and dexamethasone promptly, give oral antibiotics only, observe without therapy. মেনিনজাইটিস এটা খুবই ডেঞ্জারাস, মেইনলি যারা ইনফ্যান্ট এজে মেনিনজাইটিস খুবই ডেঞ্জারাস, যেটা আমরা মেডিকেল ইমার্জেন্সি বলি। ইমিডিয়েটলি যখন কোনো বাচ্চা যখন মেনিনজাইটিস হয়, মেইনলি এটা আন্ডার 5 ইয়ার্সের মধ্যে যে কোনো এজে হওয়ার চান্স খুব বেশি থাকে। আন্ডার 1 ইয়ার সবচেয়ে বেশি হাই চান্স, দেন 5 ইয়ার, দেন 20 ইয়ার, যে কোনো এজে হওয়ার চান্স থাকে। বাট ইনফ্যান্টের সবচেয়ে বেশি হাই চান্স থাকে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আন্ডার 1 ইয়ার। আন্ডার 5 ইয়ার ভাইরাল মেনিনজাইটিস, যেটা অতটা সিরিয়াস না। তবে কোনো যতগুলো ডিজিজ আছে মেডিকেল সার্চিংয়ে সবচেয়ে ডেঞ্জার মেনিনজাইটিস, যেখানের মধ্যে ইনভেস্টিগেশনের আগে ট্রিটমেন্ট শুরু করতে হয়, ইনভেস্টিগেশনের আগে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হয়। তো আমরা আজকে মেনিনজাইটিসের ডিটেলস, মেনিনজাইটিস কি, পজিটিভ এজেন্ট কি, সাইনাস সিমটমস কি, ডায়াগনোসিস কিভাবে করা যায়, তার প্যাথোফিজিওলজি কি, সবকিছু আমরা আজকে ডিসকাস করব। তো কোশ্চেনের আনসার কোনটা হবে এখানে আনসার? A patient with bacterial meningitis should receive which immediate intervention? Wait for lumbar puncture. Wait, এখানে কোনো জায়গায় ওয়েট করার কোনো মানে থাকে না, কারণ এটা মেডিকেল ইমার্জেন্সি। এখন যদি কোনো লোক যদি আমার সামনে গ্যাসপিং করে, তার যদি পালস যদি অ্যাবসেন্ট থাকে, তো কি আমি মেডিকেল ফেসিলিটি অ্যাম্বুলেন্স আসার জন্য ওয়েট করবো না, আমি ইমিডিয়েটলি সিপিআর স্টার্ট করবো না। তো এখানেও সেম, এখানে একটু সিরিয়াসলি জিনিসটা নিতে হবে। অবজার্ভ উইদাউট থেরাপি না, বাকি দুটো অপশনের মধ্যে কোনটা? মেনিনজাইটিস। তো মেনিনজাইটিস means inflammation of brain and spinal cord. Meninges, brain and spinal cord না, inflammation of meninges। তো এটা স্পাইনাল কর্ড, ব্রেন। তো এখানে কি থাকে? লেয়ার থাকে। কি লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে। এটাকে আমরা মেনিনজেস বলি। জুরামেটার, অ্যারাকিনোমেটার আর পায়ামেটার। এটা কি এক্সাম জিজ্ঞেস করে সিকোয়েন্স ওয়াইজ কোনটা? ইনার টু আউটার, পায়ামেটার। অ্যারাকিনোমেটার,
jura metal. Jura means distance. So inner to outer, inner layer, inner middle layer, outer layer. তো তিনটা লেয়ার থাকে, এই তিনটা লেয়ারে আবার কি থাকে, এপিডিউরাল, সাবডিউরাল, সাবঅ্যারাকনোয়েড, তিনটা স্পেস থাকে যেখানে আমরা অ্যানেস্থেসিয়ার জন্য খুব আমরা ইউজ করি। তো ডুরামেটার উপর লেয়ারটা কি থাকে, এপিডিউরাল স্পেস। এখানে যে লেয়ারটা থাকে মানে এটা ঠিক উপরে থাকে এপিডিউরাল, তারপরে এখানে নিচে থাকে সাব মিন্স আন্ডার, এখানে নিচে থাকে সাবডিউরাল, আর এখানে অ্যারাকনোয়েডের উপরে কিছু থাকে না, নিচে থাকে সাবঅ্যারাকনোয়েড। আমি লেয়ারটা কেন দেখালাম, কারণ মেনিনজাইটিসের মধ্যে মেইন ইনফ্লামেশনটা হয় সাবঅ্যারাকনোয়েড স্পেসে হয়, ঠিক আছে। সাবঅ্যারাকনোয়েড স্পেসে ইনফ্লামেশন হয়, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, সেরিব্রাল এডিমা, হেমোরেজ, সব এই লেয়ার হয় সাবঅ্যারাকনোয়েড স্পেস। তো আমরা জানি এই তিনটা লেয়ার থাকে, ব্রেন আর স্পাইনাল কর্ড, এই তিনটা লেয়ার মেইনলি স্পাইন আর ব্রেন প্রোটেক্ট করে। জুরামেটাল, অ্যারাকনোয়েড, পায়োমেটাল খুব থিন লেয়ার থাকে যেটা ঠিক স্পাইনের সঙ্গে মানে স্পাইন আর ব্রেনের সঙ্গে কানেক্টেড থাকে। তো এখানে মেনিনজাইটিস মিন্স ইনফ্লামেশন অফ meninges. Over the brain and spinal cord, ঠিক আছে। তো এটাই মেইনলি ইনফ্লামেশন হয়, তিনটা লেয়ারের ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা মেইনলি সাবঅ্যারাকনোয়েড স্পেস ইনফ্লামেশনটা হয়, ঠিক আছে। তো আমরা এতটুকু জানলাম যে মেনিনজাইটিসটা কি, কোন জায়গায় এটা ইনফ্লামেশনটা হয়। নেক্সট আমরা আসি প্যাথোফিজিওলজি, কিভাবে মেনিনজাইটিসটা হয়। প্যাথোফিজিওলজির আগে আমরা দেখি কি কি টাইপস থাকে মেনিনজাইটিসের। একটা থাকে ভাইরাল মেনিনজাইটিস, একটা থাকে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল। নেক্সট থাকে ফাঙ্গাল, এগুলো অতটা সিরিয়াস না। টিউবারকিউলার, এখানের মধ্যে সবচেয়ে ডেঞ্জার থাকে less than 1 year, এটাকে আমরা মেডিকেল ইমার্জেন্সি হিসেবে বলি, মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে। ভাইরালটা থাকে 1 to 5 years, 1 to 5 years, yes, less serious। বাকি যেগুলো লেস সিরিয়াস, অতটা বাকি যেগুলো থাকে অতটা সিরিয়াস না। তো মেনিনজাইটিস যেগুলো হয়ে যায় আপ টু 20 এজ পর্যন্ত খুব বেশি হয়। এর মধ্যে ইনফ্যান্টের সবচেয়ে হাই রিস্ক জোনে থাকে, ইনফ্যান্ট এজ গ্রুপ, ঠিক আছে। নেক্সট আমরা দেখব প্যাথোফিজিওলজি। First की entry of microorganism, ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে মাইক্রোঅর্গানিজম, মেইনলি থাকে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর এটা থাকে নাইজেরিয়া মেনিনজাইটিডিস, এই দুটোটা ব্যাকটেরিয়াল এজেন্ট, নাইজেরিয়া মেনিনজাইটিডিস, আর এটা থাকে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে। এটা দুইটা মেইনলি থাকে। এন্টিওমাইক্রোঅর্গানিজম রুট কোনটা থাকে, নাসোফ্যারিংস, nasal root, nasopharynx, then oropharynx, then bloodstream, ঠিক আছে। এখানে মাইক্রোঅর্গানিজম এন্ট্রি হয়। নেক্সট কি হয়, ইনফ্লামেশন অন এই লেয়ারটা সাবঅ্যারাকনোয়েড স্পেস,
inflammation on subarachnoid space. Next, increase vascular permeability. Increase vascular permeability. Next was cerebral edema. আর কি হয়? Increase ICP. তো লাস্ট কি ডেথ, খুব শর্ট টাইমের ভিতরে এফেক্ট হয় নার্ভাস সিস্টেম। কারণ একবার যদি নার্ভাস সিস্টেম ব্যাকটেরিয়া যদি একবার নিউরো সিস্টেম যদি এফেক্ট করে, এটা রিকভার হয় না। এন্টিও মাইক্রোঅর্গানিজম থ্রু নাজাল রুট, ওরোফেরিংস, ব্লাড স্ট্রিম, মেনিনজেস। হ্যাঁ, তারপরে কি হয়? ইনফ্লামেশন, সাবআরাকনোইড স্পেসে মেইনলি ইনফ্লামেশন হয়। যখন ইনফ্লামেশন হয় তখন সোয়েলিং হয়, ঠিক আছে? যখন সোয়েলিং হয় তখন ইনক্রিজ আইসিপি হয়, ফ্লুইড ইনক্রিজ হয়। হ্যাঁ, তখন যে হাইড্রোসেফালাস হয়, কারণ পাথওয়ে ব্লকেজ থাকে, সিএসএফ ক্লিয়ার হয় না, ঠিক আছে? অ্যাবজর্ব হয় না প্রপারলি। ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, সেরিব্রাল এডিমা, নিউরোলজিক্যাল ড্যামেজ, লাস্ট, ঠিক আছে? তো এটা প্যাথোফিজিওলজি কিভাবে স্টার্ট হয় আর লাস্টে কি হয়, ঠিক আছে? নেক্সট আমরা সাইন এন্ড সিম্পটমস দেখি যে কি কি সাইন এন্ড সিম্পটমস, ঠিক আছে? তো সবচেয়ে কমন সাইন এন্ড সিম্পটমস কার্নিং সাইন আর এটা ব্রোডজিনস্কি সাইন, ঠিক আছে? আরো কিছু কিছু সাইন এন্ড সিম্পটমস থাকে। সাইন এন্ড ফিভার থাকে, হেডেক থাকে, এগুলো কমন সাইন এন্ড সিম্পটম। হেডেক থাকে, তারপরে ফটোফোবিয়া থাকে, এই জায়গাটা ব্যাক সাইড মাসল স্টিফনেস, হ্যাঁ, নেক মাসল স্টিফনেস, টার্নিং সাইন, ব্রোডজিনস্কি সাইন, যদি বলে ক্লাসিক্যাল ট্রেট এই তিনটা 1 2 3 ক্লাসিক্যাল ট্রেট মানে এখান থেকে ফার্স্ট শুরু হয়, ঠিক আছে? তো ব্রোডজিনস্কি সাইনে কি হয় দেখো, ধরো এটা সুপাইন পজিশন আছে, বাচ্চাটা সুপাইন পজিশন আছে, ঠিক আছে? এখন বাচ্চাটা, কারণ এখানে কি থাকে, নেক মাসল যেটা থাকে এটা স্টিফনেস থাকে, ঠিক আছে? মাসল যদি তোমার যদি মাসল যদি স্টিফ থাকে তো ফ্লেক্সিবিলিটি থাকে না প্রপার ভাবে, তখনই কি হয়, বাচ্চার মাথা যখন এক্সটেনশন করা হয়, তখনই কি হয়, এটা এক্সটেনশন করার সঙ্গে সঙ্গে এটা পেইন হয়, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে পেইন হওয়ার কারণে বাচ্চার যে লেগ থাকে নি উপরের দিকে আসে, ঠিক আছে? তো এটা ব্রোডজিনস্কি সাইন, কারণ এখানে মেইন প্রবলেম এখানে না, প্রবলেম এই জায়গার মধ্যে, ঠিক আছে? বাচ্চা পেইন হয় তাই রেসপন্স করে, ঠিক আছে? আর কার্নিং সাইনে কি হয়, কার্নিং সাইনে এখানেও সেম সুপাইন পজিশনে থাকে, সুপাইন পজিশনে থাকার পরে যে কোনো একটা পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পরে এখানে যে মাসলটা থাকে হ্যামস্ট্রিং মাসল, ঠিক আছে? এখানে হ্যামস্ট্রিং মাসল থাকে, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পরে এটা যখন পা যখন আরো উপরের দিকে নেয় তখন এই হ্যামস্ট্রিং মাসলে পেইন হয়। তো এইভাবে আমরা ডায়াগনোজ করতে পারি, ঠিক আছে? বা এটা সাইন এন্ড সিম্পটমস থেকে আমরা ডায়াগনোজ করি, ঠিক আছে? আর এটা থাকে হোমান সাইন কিন্তু মেনিনজাইটিসের না, হোমান সাইন ডিবিটির মধ্যে। হোমান সাইন কি, হোমান সাইনে যে কাফ মাসল থাকে এখানে সেম পজিশনে সেম ভাবে রাখা হয়, কাফ মাসল মধ্যে এখানে
পা যখন ডরসিফ্লেক্স করা হয়, ঠিক আছে, এবং যখন ডরসিফ্লেক্স করা হয় তখন কাপ মাসেল পেইন হয়, এটা ওমান সাইন ডিভিডির মধ্যে ডিভিড থ্রম্বোসিসের মধ্যে দেখা যায়, ঠিক আছে। আর এগুলা মেনিনজাইটিসের ওমান সাইন ডিভিডিড থ্রম্বোসিস, ঠিক আছে। ডায়াগনোসিস আমরা কি করতে পারি? সিবিসি, ব্লাড টেস্ট, ব্লাড কালচার, আরেকটা সবচেয়ে কমন এবং কনফার্মেটরি টেস্ট লাম্বার পাঞ্চার, হ্যাঁ, সিএসএফ অ্যানালাইসিস, এলপি, সিএসএফ অ্যানালাইসিস, লাম্বার পাঞ্চারের মধ্যে কি কি চেঞ্জ দেখা যায়, ঠিক আছে। কালার, প্রোটিন, গ্লুকোজ, সেলস, এগুলোর মধ্যে কি চেঞ্জ দেখা যায়? এগুলাতে কালার হয় ক্লাউডি কালার, এটা অ্যাকচুয়ালি ক্লাউডি বলে না, এটা টার্বিড কালার বলে, ঠিক আছে। প্রোটিন হয় কি ইনক্রিজ, আর গ্লুকোজ কি কার্বোহাইড্রেট। তো যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো কার্বোহাইড্রেট খাওয়ার পর এটাকে কমে যায়, ঠিক আছে। গ্লুকোজ ডিক্রিজ, সেলস ইনক্রিজ, নিউট্রোফিল, ঠিক আছে। ইনক্রিজ লিম্ফোসাইট, টিউবারকুলার মেনিনজাইটিসের মধ্যে দেখা যায় কি ইনক্রিজ লিম্ফোসাইট, এটা মিলে দেখা যায় টিউবারকুলার মেনিনজাইটিস। এটা কোনো একটা এক্সামেরই কোশ্চেন, এইগুলা থেকে জিজ্ঞেস করে কি হয়, সেল গ্লুকোজে কি চেঞ্জ হয়, প্রোটিনে কি দেখা যায়, কোন সেলটা ইনক্রিজ হয়, ঠিক আছে, ডব্লিউবিসি তে, ঠিক আছে। এখন কোনো পেশেন্টের যদি আইসিপি নরমাল রেঞ্জ কত? হ্যাঁ, এর জন্য যদি আইসিপি যদি ইনক্রিজ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু লাম্বার পাঞ্চার কন্ট্রাইন্ডিকেটেড, হ্যাঁ, সেই ক্ষেত্রে লাম্বার পাঞ্চার কন্ট্রাইন্ডিকেটেড। তখন কি করতে হয়? তখন সিটি এমআরআই, ঠিক আছে, সিটি স্ক্যান অথবা এমআরআই যে কোনো একটা, ঠিক আছে। 8 to 21 ইন্ট্রাওকুলার প্রেসার 8 to 21, হ্যাঁ, 5 to 15, 7 to 15, ঠিক আছে। 8 to 20 আইওপি, ইন্ট্রাওকুলার প্রেসার। Increase ICP, increase ICP, go for CT MRI. ঠিক আছে। ডায়াগনোসিস, সাইন এন্ড সিম্পটমস, কজেস, সবটাই। এখন ট্রিটমেন্ট পার্ট, সবচেয়ে ট্রিটমেন্ট পার্টটা ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট পার্টে আমরা ফার্স্ট স্টেপটা কি হয়, প্রথমে সাপোজ কোনো যদি সাসপেক্টেড সাইন এন্ড সিম্পটম বা সাসপেক্টেড কোনো মেনিনজাইটিসের বাচ্চা আমরা দেখি, ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ ব্লাড কালচার, ঠিক আছে। স্টেপগুলো একটু দেখো। যদি সাসপেক্টেড এরকম কোনো কেস আমরা দেখি, ট্রিটমেন্ট, লাইন অফ ট্রিটমেন্ট, সাসপেক্টেড চাইল্ড, ঠিক আছে, যদি কি মেনিনজাইটিস, ঠিক আছে। আমরা যদি সাসপেক্টেড দেখি, কোনো সাইন এন্ড সিম্পটমস এর কার্নিং সাইন বা কোনো সাইন যদি আমরা দেখি, তখন ফার্স্ট কি? ফার্স্ট ব্লাড কালচার, ঠিক আছে। ব্লাড কালচার
করার পরে ইমিডিয়েটলি ব্লাড কালচারের রেজাল্টের, ঠিক আছে, রেজাল্ট আসতে বলে ট্রিটমেন্ট স্টার্ট করলে এরকম কোনো কিছু কনসেপ্ট নাই, ঠিক আছে। ব্লাড কালচার পাঠানোর পরে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা কি কি অ্যান্টিবায়োটিক দিই? অ্যান্টিবায়োটিকের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, একটা লেস দেন 1 ইয়ার, 1 to 50 ইয়ার, আর একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। ইমিউনো কম্প্রোমাইজ মানে অ্যাবাভ 50 ইয়ার। তিনটা ক্যাটাগরিতে আমরা অ্যান্টিবায়োটিক কি কি দিই? একটা এমপিসিলিন প্লাস সেফট্রিয়াজোন আমরা জোন দিই। এটার মধ্যে আমরা দিই কি সেফট্রিয়াজোন জোন প্লাস ভ্যানকোমাইসিন। এখানের মধ্যে আমরা তিনটাই দিই, এমপিসিলিন প্লাস জোন প্লাস ভ্যানকোমাইসিন, ঠিক আছে। আমরা তিনটা ক্যাটাগরিতে দিই, এটা প্লাস ইমিউনো কম্প্রোমাইজ। ঠিক আছে, তো তিনটা ক্যাটাগরিতে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করি। অ্যান্টিবায়োটিক প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডেক্সামিথাজোন, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডেক্সামিথাজোন। ঠিক আছে, ডেক্সামিথাজোন কতটুকু? 0.15 mg per kg body weight। আচ্ছা, মেনিনজাইটিসের জন্য এটা তো ট্রিটমেন্ট, হ্যাঁ, ট্রিটমেন্টটা থেরাপিউটিক বা প্রোফাইলেক্টিভ ডোজ হিসেবে প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট আমরা কি করি? ট্রিটমেন্ট দুটো ক্যাটাগরি, হ্যাঁ, একটা প্রোফাইলেক্টিভ একটা থেরাপিউটিক। এটা তো থেরাপিউটিক, হওয়ার পরে ট্রিটমেন্ট। হওয়ার আগে কি ট্রিটমেন্ট? প্রিভেনশন কিভাবে? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগে প্রিভেনশন কিভাবে করা যায়? কোনো ভ্যাকসিন আছে? মনে করো তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে কি ভ্যাকসিন আছে? কি ভ্যাকসিন আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো। পেন্টাভেলের কোন ভ্যাকসিনটা? পেন্টাভেল তো পাঁচটা আছে। পিসিবি একটা আছে, হ্যাঁ। পিসিবি কি পেন্টা? হ্যাঁ, নিউমোকাল কনজুগেট ভ্যাকসিন। আর কি আছে? আরো আছে কিছু? এনআইএসএ আছে। তো পেন্টা ঠিক আছে, পেন্টার মধ্যে কোন ভ্যাকসিনটা? পেন্টার মধ্যে পাঁচটা আছে, মনে করো। আর দুইটা আছে, একটা তো নিউমোকাল কনজুগেট ভ্যাকসিন। কবে দিই আমরা? 6 উইকসে দিই। তারপরে কবে দিই? 14 উইকসে দিই। আর একটা 9 মান্থে দিই, ঠিক আছে। তিনটা ভ্যাকসিন দিই। আর দুইটা ভ্যাকসিন আছে যেটা পেন্টার সঙ্গে আছে। তো বলি, কোনটা হলো পেন্টার মধ্যে? কোন ভ্যাকসিনটা? পেন্টাতে কি কি আছে? পাঁচটা আছে। কি আছে? হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, আর হচ্ছে হেপাটাইটিস টিটানাস। ওই যে লাস্টেরটা টিটানাস। হিপ হেমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা বি, এইচআইভি। আর এটা আছে এটাই ঠিক আছে, তিনটা ভ্যাকসিন, ঠিক আছে। এগুলোর ইমিউনাইজেশন শিডিউল আছে। তো এই জন্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে যতগুলো ভ্যাকসিন আছে, এমনিতে তো 12টা ভ্যাকসিন আছে, 12টার সঙ্গে আরো অনেকগুলো ভ্যাকসিন আছে, যেমন হিপ, তারপরে পিসিবি, এটা তো নতুন ভ্যাকসিন, পিসিবি, এফআইভিবি। তো আমরা এইভাবে আগে প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। প্রিভেনশনটা সবার জন্য, থেরাপিউটিকটা সবার জন্য না। যদি কোনো বাচ্চা
মেনিনজাইটিস হয় তখনই হবে, ঠিক আছে। ইমিডিয়েট ট্রিটমেন্ট, ব্লাড কালচার পাঠানোর সঙ্গে সঙ্গে পেশেন্টকে আইসোলেট করতে হয়। এখানে আরেকটা আছে আইসোলেট, ব্লাড কালচার সেন্ড ব্লাড কালচার দেন আইসোলেট, এখানে আছে আইসোলেট, ঠিক আছে। ক্লিয়ার না? आंसर কি এখানে বি। কনসেপ্ট জানাতে হলে ইজি না সব। obtain blood culture and start empiric, ওইটাই empiric means ওইটাই যেখানে তিনটা ক্যাটাগরির ইনজেক্টেবল যে ড্রাগস গুলো দেওয়া হয়, এটাই empiric ট্রিটমেন্ট, IV অ্যান্টিবায়োটিক্স এন্ড ডেক্সামেথাসোন দুটোটা, ঠিক আছে। দুটোটাই স্টার্ট করা হয়, একদিকে অ্যান্টিবায়োটিক এজো অনুসারে আর একদিকে ডেক্সামেথাসোন, দুটোটা একসঙ্গে। আর এটাই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক আর একটা ডেক্সামেথাসোন, ঠিক আছে। ও বি সিএইচও সিলেবাস কার কমপ্লিট? একদম পুরানো কথা, সবাই কমপ্লিট না? আশা করি কে মানে যারা রেকর্ডের ক্লাসে আছো, আশা করি কারোর এখনো কমপ্লিটের খুব কম আছে। যারা লেট অ্যাডমিশন তারা ঠিক আছে, কয়েকজন আছে, বাকিরা আশা করি কমপ্লিট হওয়াটা স্বাভাবিক, এতদিনের পুরানো ক্লাস। তো আচ্ছা, আমার মানে এতদিন তো শুধু আমার থেকে বা আমাদের থেকে আমরা বেস্ট ট্রাই করতাম। এখন তোমাদের থেকে কি সাজেশন, মানে তোমাদের যেহেতু সামনে এক্সাম সিএইচও বা যেটা স্টাফ নার্স এক্সাম আছে, এখন তোমাদের থেকে কোনো সাজেশন যদি থাকে এটা বলো যে প্রিপারেশন আরো কিছু কি অ্যাড করা দরকার, বা যদি করা দরকার বা যদি করা যায় কি করা দরকার, কি এক্সপেক্ট করো তোমরা? প্র্যাকটিস টেস্ট, আচ্ছা। আর অফলাইন প্র্যাকটিস না, অফলাইন অনলাইন দুটোই থাকুক, কারণ প্র্যাকটিস টেস্ট। আর তোমার থেকে কোনো সাজেশন? যারা অফলাইনের, যারা রেকর্ডেড ক্লাসে আসো, যদি তোমাদের থেকে কোনো সাজেশন থাকে বা যারা ইউটিউবে আসো কোনো যদি সাজেশন থাকে, ইউটিউবে কমেন্ট বক্সে লিখতে পারো যে এমন হলে ভালো, এমন হলে ভালো, এই ক্লাস নিলে ভালো, ওই ক্লাস, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, বলতে পারো। তোমাদের ফিডব্যাক দেওয়ার রাইটস আছে, স্যার এই সবাই ফ্রিডম। সানডে স্পেশাল ক্লাসগুলোর মধ্যে যদি আপনি কিছুটা জেনারেল নলেজ ইনক্লুড করেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, ঠিক আছে, জেনারেল নলেজ। আর এই দুটাই তো না, ঠিক আছে। আমরা প্র্যাকটিস টেস্ট একটু মানে এখন তো লাস্ট মানে 3টা এক্সাম হলো না, তো এখন আমরা ট্রাই করবো উইকলি বেসিস একটা, ঠিক আছে, একটা না 2টা করে এক্সাম, ঠিক আছে। উইকলি 2টা করে এক্সাম, যেহেতু নভেম্বরে এক্সাম হওয়ার চান্স বেশি, এখানে আমরা নেক্সট সেশন থেকে মানে নেক্সট উইক থেকে, আজকে তো সানডে, নেক্সট মানে নেক্সট উইক থেকে আমরা উইকলি 2 টেস্ট, ঠিক আছে। আর এটা অনলাইন অফলাইন, ঠিক আছে। জিকে, ঠিক আছে, আমরা জিকে নেক্সট সেশন থেকে, নেক্সট সানডে ক্লাস থেকে আমরা জিকে এড করব, নেক্সট সানডে ক্লাস থেকে আমরা জিকে। আর কিছু আছে, যে কোনো কিছু টিচিং রিলেটেড, ক্লাস রিলেটেড, স্টাডি রিলেটেড, অ্যাপ রিলেটেড, টেকনিক্যাল ম্যাটার রিলেটেড, যে কোনো কিছু। আর কোনো সাজেশন? সিপিআর ক্লাস, ঠিক আছে, সিপিআর ক্লাস। এতটুকু। এরপরে যদি কিছু থাকে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। যারা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো।
পার্সোনালি করতে পারো, ইউটিউবে কমেন্ট করতে পারো, যেখানে হোক সেখানে করো, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ দুটোটা আমার জন্য অ্যাকসেপ্টেবল। আমি যেটা পজিটিভ তো ঠিক আছে, যেটা নেগেটিভ এটা আরও যাতে বেটার করা যায় বা যদি ইমপ্রুভ করা যায়, আরও যাতে এটা স্ট্রং করা যায়, আলটিমেটলি একটাই যে স্টুডেন্টের সিলেকশন, ঠিক আছে। তো মানে এবারে যে এক্সামটা যারা সবগুলা ক্লাস এবং সমস্ত কিছু যাদের কমপ্লিট, তারা সিলেকশন হওয়ার চান্স খুব বেশি। কারণ আমি এত বছর ধরে আমি এই লাইনে দেখলাম যে ত্রিপুরা স্টুডেন্টের কনসেপ্ট সে যে আমি এক্সাম দেওয়া সেটি আমি সিনিয়র থেকে কয়েকটা যে সিলেকশন হলো তার থেকে কিছু নোট কালেক্ট করে ইউটিউব থেকে কিছু করে এখান থেকে বই কালেক্ট, আলটিমেটলি এমনভাবে হয় না, মানে এমনভাবে সিলেকশন হয় না। হ্যাঁ, মানে যারা প্লেয়ার, ঠিক আছে, যে ক্রিকেট প্লেয়ার সে জানে কোন বলে ছক্কা মারতে লাগে, কোন বলটা স্ট্রোক করতে লাগে, ঠিক আছে। তো এই জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে। ব্লাইন্ডলি শুধু পড়লে হয় না, মানে কন্টেন্ট তো সবার কাছে আছে, মেনিনজাইটিস সবার কাছে আছে, যে কোনো বই আছে, ইউটিউবে আছে, গুগলে আছে। বাট আমি যদি ইউটিউব থেকে দেখি বা গুগল থেকে দেখি, এখানে কন্টেন্ট আমার জন্য কোনটা দরকার, ঠিক না, আমার সুইটেবল কোনটা, আমার ওই এক্সামের জন্য কোন কন্টেন্ট দরকার, ওই জিনিসটা বুঝতে লাগে। এটা টেকনিক, এই টেকনিকটা না বুঝলে কিন্তু শুধু ব্লাইন্ডলি করে লাভ নেই। যেটি আমি বললাম ডেফিনেশন থেকে শুরু করে সাইন সিম্পটম প্রসেস, এমনভাবে হয় না। সাইন এন্ড সিম্পটমের মধ্যে কোন সাইনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোন সাইনটা কার্নিং সাইন, ব্রোজিনস্কি সাইন, এটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য, বাকিগুলো সাইন এন্ড সিম্পটমগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো ওই জিনিসটা বুঝতে লাগে, ঠিক আছে। তো তোমাদের এই ক্লাসগুলো ঠিক ওই রকম ভাবেই প্রতিটা এক্সাম ওরিয়েন্ট ক্লাসগুলো করানো হয়, ঠিক আছে। যে এক্সাম থাকে যেটা তোমাদের আলাদা আরবি ক্লাস হয়, এটা পুরাটা অন্যরকম ক্লাস হয়, ঠিক আছে। তো ওই জিনিসগুলা যতদিন না একটা স্টুডেন্ট বোঝে ততদিন পর্যন্ত কিন্তু হয় না, এবং ব্লাইন্ডলি সিলেকশন হয় না। আর এখন সিলেকশন কিন্তু ভীষণ টাফ, কম্পিটিটর বেশি, এক্সামের প্যাটার্ন অন্যরকম থাকে। তো এই জিনিসগুলো না বুঝলে শুধু শুধু এক্সাম দিয়ে মানে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। একটা প্রপার গাইডেন্স দরকার, ঠিক আছে। যেখান থেকে পড়ো, মানে এটা পার্সোনাল চয়েস, যেখান থেকে স্টাডি করো, যেখান থেকে পড়ো, যে কোনো একটা প্ল্যাটফর্ম ফলো করো। মাল্টিপল প্ল্যাটফর্ম ফলো করলে কি হয়, পড়াশোনা তো আলটিমেটলি কিছু হয় না, তো সময় নষ্ট হয়, ঠিক আছে। তোমরা যারা এখন কন্টিনিউয়াস তোমরা তুমি নিজেরাই ফিল করো যে স্টার্টিং থেকে যখন তোমরা প্রথম জয়েন করলে তোমাদের কত প্রবলেম, যে কিভাবে মানে এটা সিস্টেমটা কিরকম, পিডিএফ ম্যাটেরিয়ালস নাই, স্টাডি ম্যাটেরিয়ালস নাই। আমি স্টাডি ম্যাটেরিয়ালসের উপর একদমই বিলিভ করি না, এগুলো সব পুরানো সিস্টেম, গাদা গাদা নোট, গদ বান্ধা নোট, এগুলো একদমই টোটালি একদম রং ডিরেকশন। যে স্টুডেন্ট অ্যাডমিশন নিল, স্টুডেন্টের খুশির জন্য আমি কতগুলো নোট দিয়ে দিলাম, আদৌ কি বুঝলো, আদৌ কি তার বেনিফিট হলো না, শুধু তার খুশির জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 4-5 দিন খুব ভালো লাগবে, আমি অ্যাডমিশন নিলাম কোচিংয়ে, কতগুলো নোট পেলাম, কয়েকদিন খুব ভালো লাগে, কত ভালো লাগে। এরপরে এটার থেকে বোরিং আর কিছু নাই। এই জিনিসটা আমি পার্সোনালি ফিল করি, এই জিনিসটা আমি ফিল করি, তাই আমি এই জিনিসটার উপরে সবসময় আমি ফোকাস রাখি যে স্টুডেন্টের নোট দেওয়ার কনসেপ্ট একদমই রং, ঠিক আছে। স্পেশালি যারা তোমরা ইউটিউবে আসো, রেকর্ডেড ক্লাসে আসো, যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না, প্লিজ তোমরা জিনিসটা বোঝার ট্রাই করো। নোট পরে সাজেশন পরে এইভাবে সিলেকশন হয় না, সিলেকশন হয় তোমার বোঝার উপরে, আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, তুমি কতটা বুঝলে, ঠিক আছে। মুখস্থ করে গিয়ে পরীক্ষা দেওয়া এটা মানে শেষ, জিএনএম বিএসসি তে শেষ, এটা আর এখন হয় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ত্রিপুরাতে আরো অনেকগুলো এক্সাম সামনে আসছে, তো এক্সামের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। যারা একবার মানে এই জিনিসটা যেমন তোমরা এখন যারা আসো বা যারা অনেক টাইম ধরে 360 সঙ্গে কানেক্টেড আসো, তোমরা জিনিসটা অনেকটা কিন্তু তোমাদের মধ্যে জিনিসটা বোঝা গেল যে কিভাবে একটা প্রিপারেশন নিতে লাগে এক্সামের জন্য, ঠিক আছে। এটা রাইট ডিরেকশন, ঠিক আছে। আর সবসময় আপডেট থাকতে লাগে, এমন না যে আমি 2015 আমি নোটস প্রিপেয়ার করলাম, এটা 2020 না, প্রতিদিন নোট আপডেট করতে লাগে, প্রতিদিন এটা চেঞ্জ করতে লাগে, ঠিক আছে। তো চেঞ্জ কেন করতে লাগে, অনেক জায়গায় চেঞ্জ হয়, অনেক জায়গায় ডাটা চেঞ্জ হয়, অনেক কিছু চেঞ্জ করতে লাগে, নতুন নতুন প্রোগ্রাম অ্যাড হয়, এগুলো সবগুলা চেঞ্জ করতে লাগে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের ওইটা আপডেট নলেজ রাখতে লাগে। এমন না যে তুমি পড়লে একদিন ওইটা এখনো চলবে, এরকম হয় না, ঠিক আছে। 120/80 নর্মাল বিপি এটা আমরা ফার্স্ট ইয়ার করতাম, বাট এটা এখন লেস দেন 120/80। তো এই জিনিসগুলো কন্টিনিউ বেসিসে আপডেট করতে লাগে, ঠিক আছে। চলো, টুডে ওল্ড টার্ম নিউবর্ন ডেভেলপ জেন্ডিস serum bilirubin is unconjugated and less than 12 mg per day. Baby is active and feeding well. What is the most likely diagnosis?
hemolytic disease of newborn, physiological jaundice, pathological jaundice, neonatal hepatitis. কোনটা ফিজিওলজিক্যাল? হ্যাঁ, জাস্ট একটু কনসেপ্টের দরকার, ঠিক না? যখনই নরমাল কত থাকে, আপ টু 5 পর্যন্ত নরমাল থাকে, 5 mg পার ডিএল থাকে। তো প্যাথোলজিক্যাল জন্ডিস আর ফিজিওলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল আর একটা প্যাথোলজিক্যাল। হ্যাঁ, তো এটা নরমাল, এটা নরমাল। এখানে প্যাথোলজিক্যালে যদি 5 টু মানে মোর দেন 5 টু 12 mg হয় তো এটাও নরমাল ধরা যায়, আর 5 টু 15 হয় তাও নরমাল ধরা যায়। বাট এখানে টার্ম বেবি আর এটা প্রি টার্ম বেবি, ঠিক আছে? আর প্যাথোলজিক্যাল জন্ডিসে এবাভ 15 mg, এবাভ 15 mg পার ডিএল, ঠিক আছে? এটাই তো আমরা স্টাডি করলাম না প্রিভিয়াস ক্লাসে। তো ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস এর মধ্যে সবচেয়ে সেফ, এটা সেফ, মানে এখানে টেনশন নেওয়ার কোনো কিছু নেই, এটা রিস্কি থাকে, ঠিক আছে? এখানে আমার একটু লাইন অফ ট্রিটমেন্ট একটু চেঞ্জ করতে লাগে। যদি আমি এখানে সেম, এখানে আমরা কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং আর একটা আমরা ফটোথেরাপি, এই দুইটা আমরা ট্রিটমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। এখানে এই দুইটা ট্রিটমেন্ট সঙ্গে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন এটা আমার করা দরকার, ঠিক আছে? নয়তো আমার ব্রেইনে এফেক্ট হওয়ার চান্স থাকে। তো এই যে ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস, মেইনলি প্রিটার্ম বেবির ক্ষেত্রে সবচেয়ে বেশি ফিজিওলজিক্যাল জন্ডিসে দেখা যায়। ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস এটা কমন, বাচ্চাদের মধ্যে ফিজিওলজিক্যাল জন্ডিসটা একদমই কমন। এখানে অনেক মা দেখবে আসে যে আমার বাচ্চা এই প্রবলেম, তো টেনশন হওয়ার কোনো কিছু কারণে ফিজিওলজিক্যাল জন্ডিসটা মেইনলি সেকেন্ড ডেতে হয়, আফটার 24 আওয়ার্স। হ্যাঁ, আফটার 24 আওয়ার্স, ঠিক আছে, অন সেকেন্ড ডে। আর এটা হয় বিফোর 24 আওয়ার্স, ঠিক আছে? বিফোর 24 আওয়ার্স মিন্স বডিতে কোনো ইনফেকশন আছে, অ্যাকচুয়ালি কি হয় ইমিউর লাং থাকে। তো বিলিরুবিন যে এন্ড প্রোডাক্ট, হেমোলাইসিস আরবিসি এন্ড প্রোডাক্ট থাকে, ওইটা বিলিরুবিন। নরমালি যে লিভার থাকে, স্প্লিন থাকে, ইমিউর থাকে, তো অতটা ম্যাচিওর না হওয়ার কারণে বডি থেকে এক্সক্রিট হয় না, ঠিক আছে? তো স্টার্নোবিলিনোজেন আর এটা ইউরোবিলিনোজেন, ঠিক আছে? যখনই বেবি এক্সক্রিট করে, তখন যদি ইউরিন এক্সক্রিট করে তখন এটা ইউরিনোবিলিনোজেন, আর এটা স্টার্নোবিন স্টুলে যদি এক্সক্রিট করে তখন স্টার্নোবিলিনোজেন, ঠিক আছে? আমরা ডায়াগনোস কিভাবে করি? ডায়াগনোস করার অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা আমরা সাইনাস সিম্পটমস থেকে ডায়াগনোস করতে পারি, আর একটা আমরা সিরাম বিলিরুবিন টেস্ট করতে পারি, ঠিক আছে? সিরাম বিলিরুবিন টেস্ট করতে, আর একটা আমরা টেস্ট করতে পারি ক্রামার্স, মডিফাইড ক্রামার্স ইন্ডেক্স স্কেল, ঠিক আছে? কি কি স্কেলের মধ্যে কি আছে, কিভাবে আমরা এটা টেস্ট করতে পারি? মডিফাইড ক্রামার্স স্কেল। তো এখানে একটা বেবি আছে, এই বাচ্চাটার যখনই ফেস কি হয়, ইয়েলোইশ ডিসকালারেশন থাকে। যদি ফেসে হয়, ফেস প্লাস নেকে যদি হয় তখন কত হয়? যদি চেস্ট, আপার অ্যাবডোমেনে হয় তখন কত হয়? যখন লোয়ার অ্যাবডোমেনে হয়, লোয়ার অ্যাবডোমেন প্লাস থাই হয় তখন কত হয়? যখন আর্ম প্লাস লোয়ার লেগ হয়, যখন পালম এন্ড সোল হয়। এখানে সবচেয়ে বেশি, কারণ এটা খুব ঠিক থাকে। তো এখানে কত হয়? 15 to 20, এখানে হয় 15 to 18, এখানে হয় 12 to 14, এখানে হয় 8 to 10, এখানে হয় 4 to 6 mg per dl, সবগুলো mg per dl, ঠিক আছে? তো
আমরা জাস্ট এটা অবজারভেশনে আমরা টেস্ট করি। এটার নামে ক্রামার্স মডিফাইড ক্রামার্স স্কেল। আর একটা টেস্ট করি ইনগ্রাম ইন্টারোমিটার। ঠিক আছে, এটা 1 2 3 4 5। ঠিক আছে, পজিশনটা আমরা জানি ফেস এটা 1, ফেস এন্ড নেক এটা 1, আপার চেস্ট এন্ড অ্যাবডোমেন এটা 2, লোয়ার অ্যাবডোমেন 5, হ্যাঁ এটা 3, ঠিক আছে, আর্ম এটা 4, এটা 4, আর পার্মানেন্ট সোল এটা 5। ঠিক আছে, তো এখন যদি কোনো বাচ্চা, কারণ বেবি ডেলিভারি হওয়ার পরে বেবির ব্লাড গ্রুপ টেস্ট করা হয়, যে বেবির কোন ব্লাড, আর একটা বেবি থাইরয়েড টেস্ট করা হয়, তারপরে এটা টেস্ট করা হয়, বিলিরুবিন টেস্ট করা হয়। তো কোনো বেবি যদি টেস্ট রেজাল্ট যদি 10 আসে 12 আসে, তো এখানে টেনশন হওয়ার কোনো কিছু কারণ নেই না, জাস্ট ফটোথেরাপি কন্টিনিউ করুন আর ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, যত বেশি ব্রেস্ট ফিডিং করা হয় তত বেশি ইউরিন পাস হয়, যেটা আমরা বলি ইউরিনোবিলিনোজেন। ঠিক আছে, ইউরিনে বিলিরুবিন এক্সট্রাক্ট হয়। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার কোনটা? ফিজিওলজিক্যাল জন্ডিস। A trauma patient demonstrate hypotension and unresponsive to fluids, distended neck vein, tracheal deviation from the affected site, and absent breath sound on that side. What is likely diagnosis? Simple pneumothorax, hemothorax, tension pneumothorax, flail chest. Flail chest কি? Chest movement, paradoxical chest movement। কি হয়, আমাদের চেস্ট যতটা মেমোরি ঠিক তার অপোজিট হয়। ঠিক আছে, কোনো ইনজুরি যদি হয়, ইনজুরি হয়, এখানে কোশ্চেনটার মধ্যে কি আছে, কোনো একটা পেশেন্ট, এটা তার ট্রাকিয়া, এটা লাংস। ঠিক আছে, এখানে কি হয়, এটা কি থাকে, প্লিউরাল ক্যাভিটি থাকে, সাইডে কি থাকে, প্লিউরাল ফ্লুইড থাকে। তো এখানে কি হয়, কোনো একটা পেশেন্টের হাইপোটেনশন এন্ড আনরেসপন্সিভ টু ফ্লুইড নেক ভেন ট্রাকিয়াল ডেভিয়েশন মানে কোনো একটা সাইডে ডেভিয়েট আছে, ট্রাকিয়াল ডেভিয়েশন অ্যাওয়ে ফ্রম দ্য এফেক্টেড সাইড, যেদিকে এফেক্টেড সাইড উল্টা দিকে ডেভিয়েট করা আছে, মানে ট্রাকিয়াটা অনেকটা এরকম ভাবে করা আছে। ঠিক আছে, এরকম ভাবে করা আছে। ঠিক আছে, আর যে লাংস আছে, লাংসটা এতটুকু। ঠিক আছে, মানে এটা কি এভাবে, এখানে কি আছে, এখানে আছে এয়ার, এখানে আছে এয়ার, যার কারণে লাং কম্প্রেশন হয়, এখানে এয়ার আছে। ঠিক আছে, তো কেসটা অনেকটা এরকম, কোন একটা ইনজুরি পেশেন্ট আসার পরে দেখা গেল যে পেশেন্টে এক্সরে করে দেখা গেল যে ট্রাকিয়া আনএফেক্টেড সাইড। ঠিক আছে, সাপোজ কোন একটা পেশেন্ট হলো, তার লেফট সাইডে কোনো ইনজুরি হওয়ার কারণে তার যে লাংসটা আছে, লাংসটা কম্প্রেস হলো মানে ছোট, আর যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়াটা আনএফেক্টেড সাইড, এফেক্টেড সাইডটা এদিকে, আনএফেক্টেড সাইডে ডেভিয়েট করা আছে। তো এটা ইন্ডিকেট করে টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সে কি হয়, যে এয়ার থাকে, কোনো ইনজুরি হওয়ার কারণে এয়ার ভিতরের দিকে ঢুকে, আর যে লাংস থাকে লাং কম্প্রেস করে। ঠিক আছে, লাং কম্প্রেস করার কারণে এটা ডেভিয়েট হয়। ঠিক আছে, ট্রাকিয়াল ডেভিয়েশন হয়, এন্ড অ্যাবসেন্স ব্রেথ সাউন্ড। এই সিম্পটমস গুলো থাকে টেনশন নিউমোথোরাক্সে। সিম্পল নিউমোথোরাক্সে এরকম কোনো কিছু হয় না। হেমোথোরাক্সে যেখানে ব্লাড থাকে, ফ্লেল চেস্ট, প্যারাডক্সাল চেস্ট মুভমেন্ট, এগুলো সবগুলো দেখা যায়। যদি কোনো কারণে ইনজুরি হয় বা কোনো ফ্লুইড ফিল থাকে, ব্লাড থাকে, পায়োথোরাক্স থাকে, মানে পাস ফিল থাকে, তো এই মুভমেন্টগুলো দেখা যায়। ঠিক আছে, আর এখানে এটা কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এখানে ইমিডিয়েট কি করা যাবে, কি করা যায় বলো তো?
ঠিক আছে, ক্লেভিকেল, মিড ক্লেভিকুলার, সেকেন্ড আইসিএস, যেদিকে থাকে ওইদিকে সেকেন্ড আইসিএস এ ডিরেক্টলি, ঠিক আছে, যেটা লার্জ নিডল কত গজ থাকে 16, ঠিক আছে 14, তো যেটাই থাকে ওই নিডল ডিরেক্টলি ইনসার্ট করো, ঠিক আছে, কোনো কিছু দেখার দরকার নেই, কোনো ইউজি কোনো এক্সরে কোনো কিছু দেখার দরকার নেই। যখনই এরকম তোমার মানে এরকম পেশেন্ট যখন আসে যে টেনশন নিয়ে মতো আসছে, ইমিডিয়েটলি পেশেন্টকে ডিকম্প্রেস করো, আদারওয়াইজ পেশেন্ট কিন্তু আউট, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, রিবস দেখো, রিবস দেখে সেকেন্ড কোশ্চেন ডাইরেক্টলি ইনসার্ট করো, ঠিক আছে, ইনসার্ট করবে যেটা এয়ার আছে এয়ারটা, ঠিক আছে, এক্সট্রা হয়, আর নয়তো কি হয় এটা কন্টিনিউয়াসলি এটা কম্প্রেস করে, ঠিক আছে, এক্সটার্নাল এয়ারে ওইটা পুরোটা কম্প্রেস করে, ঠিক আছে, পেশেন্টের পুরো যে রেসপিরেশন টোটালি স্টপ হয়ে যায়, ঠিক আছে, ইমিডিয়েটলি নিডল ইনসার্ট করো, বুঝে গেল। তো এখানে ধরো এখানের মধ্যে এটা লেফট সাইড এটা রাইট সাইড, ঠিক আছে, এটা ট্রাকিয়া, দেখো ট্রাকিয়া এক সাইডে ডেভিয়েট করা আছে, এফেক্টেড সাইড তো এই সাইডটা, ঠিক না, তো এটা নরমাল লাংস, এখানের মতো এটাও নরমাল লাংস, সাইডে প্লুরাল ফ্লুইড থাকে, প্লুরাল ক্যাভিটি থাকে, এখানে এটা কি এটা পুরোটা এয়ার, ঠিক আছে, এখানে এয়ার এক্সটার্নাল এয়ারে এতটা প্রেসার কারণে লাংসের সাইজ অনেকটা ছোট এখানে, ঠিক আছে, যেখানে এতটা থাকার দরকার এখানে ছোট, আর এটা ছোট হওয়ার কারণে এখানের এয়ারে এটা যখন ডেভিয়েট হয় এখানে এক্সট্রা এয়ার ফোর্স করে, ঠিক আছে, এখানে এক্সট্রা এয়ার ফোর্স করার কারণে এখানে কি হয় এক্সপান্ডেড লাং, বুঝা গেল, একদিকে ছোট হয় আরেকদিকে প্রেসারের কারণে এটা এক্সপান্ড হয়, ঠিক আছে। তো এখানে কি থাকে প্লুরাল স্পেস, পেশেন্টের যখন নরমাল ব্রিথিং এ প্রবলেম হয়, ডিসএপনিয়া হয়, অ্যাবসেন্স ব্রেথ সাউন্ড থাকে, এখানে থাকে কি কোলাপস লাংস, হ্যাঁ, তো এখানে দেখো ট্রাকে ডেভিয়েট করা আছে, তো এগুলা সাইনাস সিম্পটম থাকে চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, র্যাপিড হার্ট রেট, সোয়ালো ব্রিথিং, অ্যাংজাইটি, ব্লু স্কিন, হ্যাঁ, এখানে দেখো এই এক্সরেটাতে সেম দেখো এটারই একটা এক্সরে ধর না, এখানে এক্সরেতে এটা রাইট সাইড, হ্যাঁ, অনেক সময় এক্সরে থেকে জিজ্ঞেস করে, সিএইচএর মধ্যে যদি জিজ্ঞেস করে না, এখানে কি দেখো যে সাইডে সবচেয়ে বেশি ডার্ক, ঠিক আছে, কি ইন্ডিকেট করে এয়ার ইন্ডিকেট করে, ঠিক আছে, যে সাইডে সবচেয়ে বেশি বোঝা সবচেয়ে ইজি প্রসেস, যে সাইডে সবচেয়ে বেশি ডার্ক, নরমালি যখন আমরা এক্সরে দেখি ডার্কটা অতটা থাকে না, ঠিক আছে, নরমালি এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, অতটা ডার্ক থাকে না, বাট খুব বেশি ডার্ক ইন্ডিকেট করে পুরাটা নিউমোথোরাক্স, ঠিক আছে, মানে এয়ার, ঠিক আছে, এখানে দেখো এই সাইডটার মধ্যে এখানে দেখো অনেকটা ডার্ক, ঠিক না, তো এখানে এই লাংসটা ঠিক এই পজিশনে আছে, ঠিক আছে, আর এখানে লাংসটা ঠিক এই পজিশনে আছে, আর পুরা সাইডটার মধ্যে কি এয়ার, ঠিক আছে, এখানে দেখো কোলাপস লেফট লাং, এখানে লাংস পুরা কোলাপস করা আছে, অ্যাবসেন্ট লাং মার্ক নেই, ঠিক আছে, তো এটা এখানের মধ্যে ট্রাকিও ডেভিয়েট করা আছে, হ্যাঁ, এই যে এটা ট্রাকিও ডেভিয়েট করা আছে, তো এখানে বুঝতে ইজি, এটা বুঝতে গেলে আগে তোমার এটা বুঝতে লাগবে, ঠিক আছে, যে সাইডে সবচেয়ে বেশি ডার্ক থাকে ব্ল্যাক থাকে ওই সাইড মানে ওই সাইডটা এফেক্টেড সাইড, ঠিক আছে। তো ইমিডিয়েটলি কি করা, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস যেখানে আছে এখানে ডিকম্প্রেস করা, ঠিক আছে, সেকেন্ড ইন্টারকোস্টাল এটা ক্লেভিকেল 1 2, ঠিক আছে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ, এখানে ডিরেক্ট ইনসার্ট করো, ইমিডিয়েট ম্যানেজমেন্ট সলভ করো। Match the following: hypokalemia, hyperkalemia, hypercalcemia, hyperneptemia, confusion, seizure, bone pain, constipation, tall TOI, cardiac arrest, muscle weakness, dysarrhythmia. Solve for hyperkalemia এগুলা সলভ করা খুব ইজি, চারটার মধ্যে চারটা যদিও না জানা থাকে, একটা বা দুইটা যদি জানা থাকে বাকিগুলো কিন্তু সলভ করা যায়, হ্যাঁ, আচ্ছা, তো যেটা জানো এটা আগে সলভ করো, এখানে চারটা আছে, চারটার মধ্যে যেটা এটার সঙ্গে ম্যাচ হয় এটা সলভ করো, এবার দেখো এটার মধ্যে অপশন আছে কিনা, একদম ইজি, কোনটা তুমি যেটা জানো এটা আগে ট্রাই করো, হাইপোক্যালেমিয়া 4 নাম্বার ই এ হাইপারনেট্রিমিয়া, আর
हाइपरकैलेमिया सी अच्छा हाँ hypokalemia, muscle weakness and dyspnea. এটা এটা নেই এটা ঠিক আছে না কোনো জায়গায় কারোর কোনো কিছু কনফিউশন আছে ঠিক আছে নি अरे भाई ठीक है तो 1D 2C ठीक है तो separation exists progressive proximal muscle weakness heliotrope rashes and Gottron papules देखो heliotrope rashes is a Gottron papules हाँ এটা কোন ডিজিজ কি আছে ডার্মাটোমায়োসাইটিস polymyalgia rheumatica myasthenia gravis inclusion body myositis solve करो कोनটা ঠিক আছে এর মধ্যে কি হয় মাইসথেনিয়া গ্রেভিসের মধ্যে যে নার্ভাস সিস্টেম থাকে নিউরন থাকে নিউরনের কি হয় ডিমাইলিনেশন হওয়ার কারণে যে মাসেল মানে নার্ভ থেকে যে মাসেলের মধ্যে ঠিক আছে সিগন্যালটা পাস হয় না যখন সিগন্যাল পাস হয় না তখন বডির মুভমেন্ট থাকে না মানে মোটর মুভমেন্ট থাকে না এখানে এটাই মাইসথেনিয়া গ্রেভিসের মধ্যে কি হয় ড্রপিং অফ আইলিড মানে পিটোসিস বলি আমরা এটা সবচেয়ে কমন পিটোসিস মোস্ট কমন ড্রপিং অফ আইলিড থাকে ডাবল ভিশন থাকে স্লট স্পিচ থাকে ঠিক আছে স্পিকিং প্রবলেম থাকে তো এটা মাইসথেনিয়া গ্রেভিস যেটা কোশ্চেনের সঙ্গে কোনো সিমিলারিটি নেই পলিমাইলজিয়া রিউম্যাটিকা এটার মধ্যে কি হয় শোল্ডার পেইন হয় ঠিক আছে পেইন এন্ড স্টিফনেস পেইন এন্ড স্টিফনেস শোল্ডার ঠিক আছে মেইনলি এটা 50 অ্যাবাভ ইয়াসে অনেকে দেখেন কমপ্লেইন করে যে আমার এখানে ব্যথা শোল্ডার জয়েন্টে ব্যথা শোল্ডার পেইন মুভমেন্ট করতে পারি না তো এটা কি পলিমাইলজিয়া রিউম্যাটিকা ঠিক আছে এটা মেইনলি হয় কেন বডিতে যদি প্রপার যদি ক্যালসিয়াম না থাকে ঠিক আছে আর যদি বডি যদি ওভার ইউজ হয় কোনো একটা বডি যদি যেমন হাত বা পা যদি ওভার ইউজ হয় তখন ওইটা হয় ঠিক আছে পলিমাইলজিয়া রিউম্যাটিকা তো এখানের মধ্যে পেইন স্টিফনেস থাকে মেইনলি শোল্ডারে এটা দেখা যায় বাকি আছে দুইটা অপশন ইনক্লুশন বডি মায়োসাইটিস আর ডার্মাটোমায়োসাইটিস দুইটার মধ্যে কোনটা आंसर ডার্মাটোমায়োসাইটিস ঠিক আছে এখানের মধ্যে কি দেখা যায় হেলিওট্রপ র্যাশ দেখা যায় গট্রন প্যাপিউলস ঠিক আছে এরকম দেখা যায় ঠিক আছে তো এটা একটা স্কিন প্রবলেম স্কিন ইনফেকশন তো এরকম কন্ডিশন হয়ে যায় Next. Question number assertion and reason. Giving advice is a therapeutic communication technique. It promotes patient independence and decision making.
both A and R are true. R is the correct explanation of A. Both A and R are true, but R is not the correct explanation of A. A is true, but R is false. A is false, but R is true. Easy question. এটা সলভ করে একটু বুঝি কোনটা বলো থেরাপিউটিক কমিউনিকেশন থেকে থেরাপিউটিক কমিউনিকেশনের মধ্যে কোনো জায়গায় অ্যাডভাইস অপশনটা আছে মানে টেকনিক থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিকের মধ্যে আছে অ্যাডভাইস অপশনটা কোনো জায়গায় আছে টেকনিক কি আছে থেরাপিউটিক কমিউনিকেশন কি আছে Therapeutic communication means healthcare provider patient interaction communication. তো এখানে কি হয় অ্যাকচুয়ালি যখনই আমরা কোনো পেশেন্ট আসে তো পেশেন্ট যখন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে বা ডক্টর বা নার্সিং পার্সনের কাছে যখন আসে তখন একটা প্রপার কমিউনিকেশন মেনটেন করতে যেটাকে আমরা বলি থেরাপিউটিক প্রোফাইলেক্টিভ কমিউনিকেশন না থেরাপিউটিক কমিউনিকেশন তো থেরাপিউটিক কমিউনিকেশনে যে নার্স বা পেশেন্ট বা ডক্টর যে পেশেন্ট যে ইন্টারাকশন যদি কমফোর্ট ফিল না করে একটা পেশেন্ট যদি একটা প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট না হয় তখন পেশেন্ট তার পার্সোনাল প্রবলেম হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে শেয়ার করে না এই জন্য আমরা কিছু টেকনিক ইউজ করি অ্যাক্টিভ লিসনিং তো যখনই কোনো পেশেন্ট প্রবলেম নিয়ে আসে অ্যাটলিস্ট পেশেন্টের 50% প্রবলেম রিডিউস তখনই হয় যখন তার সামনেওয়ালা পার্সন যখন অ্যাক্টিভলি শুনে পেশেন্টের প্রবলেম ঠিক আছে তখন পেশেন্ট সেফ ফিল করে যে আমার কিছু বলা যায় আমি যে পার্সন আছে বা হেলথ কেয়ার প্রোভাইডার আছে আমার কিছু শেয়ার করা যায় তো যখনই পেশেন্ট শেয়ার করে তখন পেশেন্ট নিজেকে সেফ ফিল করে 50% প্রবলেম তখন পেশেন্ট কমে যায় এটা ফিল করে পেশেন্ট তো এখানে কোনো জায়গায় একজন হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাডভাইস দিতে পারে না যে তুমি এটা করো এভাবে করো ঠিক আছে পেশেন্ট হেলথ কেয়ার প্রোভাইডার সাজেস্ট করতে পারে যে এটা বেস্ট এটা করো ঠিক আছে তো এখানে দেখা যায় যে এই অ্যাডভাইসের কারণে পুরো স্টেটমেন্টটা রং ঠিক আছে তো যেখানে এ ট্রু আছে এগুলো সবগুলো রং ঠিক আছে A patient with suspected acute coronary syndrome become hypotensive, clammy with whole extremities and show pulmonary crackles. ECG shows extensive MI. Which type of shock is present? Septic, cardiogenic, hypovolemic, and anatomic shock. 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 Hypoperfusion. Inflammation of tissue due to inadequate blood and oxygen supply to the cell and tissue ঠিক আছে তো শক এটা শক এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে একটা আছে হাইপোভলিমিক শকে কি হয় ফ্লুইড লস কার্ডিওজেনিক শকে কি হয় কার্ডিয়াক ফেল কার্ডিওজেনিক শক কি হয় অ্যানাফিলাক্টিক শক আর এটা আছে অবস্ট্রাকটিভ শক কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন থাকে অবস্ট্রাকটিভ শক obstruction into the vessels. Yes, obstructive shock. I can say distributive shock.
ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শকের মধ্যে কি আছে? এএনএস। এএনএস অ্যানাফাইলেকটিক নিউরোজেনিক ইনফেকশিয়াস। ঠিক আছে, অ্যানাফাইলেকটিক কোনো অ্যালার্জি রিঅ্যাকশন, নিউরোজেনিক কোনো নার্ভাস সিস্টেমের ডিস্টারবেন্সেস, আর বডিতে যদি কোনো ইনফেকশন বা সিভিয়ার ইনফেকশন থাকে তখন শক হয়। ঠিক আছে, তো এখানে সিমটমস যদি দেখি, সবগুলা শকের মধ্যে সেম সিমটমস থাকে, হাইপোটেনশন উইথ টেকিকার্ডিয়া, কোল্ড ক্লেমি স্কিন। ঠিক আছে, বাট নিউরোজেনিক শকের ঠিক তার অপোজিট, হাইপোটেনশন উইথ রেডিকার্ডিয়া, ওয়ার্ম স্কিন। ঠিক আছে, এতটুকু শুধু ডিফারেন্ট, বাকি সবগুলোর মধ্যে সেম থাকে। হাইপোটেনশন, tachycardia with cold clammy skin, seen in all types of shock except neurogenic. Neurogenic কি লেখা আছে? Hypotension with bradycardia, warm skin. তো এখানে आंसर কোনটা? A patient with suspected coronary syndromes become hypotensive. তো hypotensive সবগুলোর সঙ্গে কানেক্টেড আছে। Plagued with cold extremities, ঠিক আছে, and show pulmonary crackles, যেহেতু পালমোনারি আছে আর এক্সটেন্সিভ এম আছে সেপটিক ফ্রস, অ্যানাফিলাক্টিক ফ্রস, বাকি দুটোর মধ্যে ঠিক আছে। লজিক্যালি দেখো কোন কোশ্চেনটা आंसर মানে কারেক্ট, কেন বি, কেন সি, কেন ডি, লজিক্যালি সলভ করো, মুখস্থ করা না, মুখস্থ বিদ্যা। সবাই নোট করা আছে তো না? সব যতগুলো ক্লাস কমপ্লিট, কার কমপ্লিট নোট করা আছে? সানডে ক্লাস প্লাস যতগুলো এমসিকিউ ক্লাস আছে সবগুলো আছে। কয়টা নোটবুক তোমার? 3টা। আর 5টা। দিবেশন কিছু বাকি আছে। তো দেখো, চিন্তা করো, একটা নোটবুক যদি আমি দেখি এর মধ্যে কত কিছু আছে, সবগুলো সাবজেক্ট। ঠিক আছে, যতগুলো সাবজেক্ট আছে, ফার্মাকোলজি, জেনেটিক, পেডিয়াট্রিক, চাইল্ড হেলথ, সাইকিয়াট্রি, মেডিকেল সার্জিক্যাল, পেডিয়াট্রিক, যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টে একসঙ্গে। ঠিক আছে, ইন্ডেক্স আছে সবাই? ইন্ডেক্স তো লেখো, ইন্ডেক্স না থাকলে এটা তো ইন্ডেক্স লেখো, ইন্ডেক্স মেনটেন করো। তো যাদের কাছে নোটটা আছে খুবই ভালো, মেনটেন করো, ফিউচারে এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, একদম ইজি ভাবে প্রিপারেশন, মানে আমার একটু জাস্ট এক ঝলক দেখলে হয়ে যায়। ঠিক আছে, যেহেতু তোমার লজিকটা জানা আছে, এক ঝলক দেখলে হয়ে যায় না। এক্সামের আগে সব রিভিশন দেওয়াটা পসিবল না, এত কন্টেন্ট রিভিশন দেওয়া পসিবল না। তো এক্সামের আগে তুমি জাস্ট ইন্ডেক্সটা দেখো। হ্যাঁ, প্রিপারেশনে কিছু সিস্টেম আছে, এক্সামের আগে জাস্ট তুমি ইন্ডেক্স দেখো, ডিটেইলসে যাওয়ার দরকার নেই। ইন্ডেক্স দেখে জাস্ট তুমি মনে মানে এটা জাস্ট রিভাইজ করো যে এখানে শক আছে, ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সের 15 নম্বরের শক আছে, ও শকটার মধ্যে এটা আছে। ঠিক আছে, এবার ধরো কোনো একটা কন্টেন্টে গিয়ে তুমি ধরো মাইস্থেনিয়া গ্রেভিস, এটার মধ্যে কি জানি সিম্পটমস না, তো একদম মাইস্থেনিয়া গ্রেভিস গুলো দেখো, এটা 70 নম্বর পেজে আছে। এইভাবে প্রিপারেশন করো, এইভাবে সে বাচ্চাদের মতো ফার্স্ট ফেজ থেকে শুরু করে লাস্ট ফেজ এইভাবে হয় না। এগুলো মেন্টাল প্রেশার, একদম রিল্যাক্স থাকো, এনজয় করো, মিনিমাম টাইম ইনভেস্ট করো। ঠিক আছে, স্টাডিতে মিনিমাম টাইম ইনভেস্ট করো। এটা তখনই যখন তোমার মধ্যে হিউজ কনফিডেন্ট থাকে, সাফিসিয়েন্ট নলেজ থাকে, তখনই মিনিমাম টাইম ইনভেস্ট করো। আর স্টার্টিংয়ে ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করো। স্টার্টিংয়ে যদি মিনিমাম টাইম ইনভেস্ট করো, তো পরীক্ষার টাইমে 24 আওয়ার্স তো তোমার কাছে কম মনে হয়। তো কিছু নলেজ, কিছু টেকনিক, কিছু সিস্টেম ইউজ করো,
মানে এইভাবে গড বানানো নোট বাচ্চাদের মতো করা এমন করে হয় না, ঠিক আছে? তুমি করো, বাইরের লোক শুনে চারিদিকে কলেজ ছিল আমাকে কি করো, তো ওইভাবে করো, ঠিক আছে? ইন্ডেক্স মেনটেন করো, ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। When the breast cancer awareness month is observed? September, October, December, August. কোনটা? মোস্ট কমন ক্যান্সার ইন ইন্ডিয়া, সবচেয়ে মোস্ট কমন বলবেন? হ্যাঁ, ওরা, ঠিক আছে। যদি মেল বলি, আর ফিমেল সেকেন্ড সার্ভিক্স, আর যদি ওয়ার্ল্ড আছে লাং ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আর আমি লিখি না, ইউটিউবে ক্লাসটা আছে। এখানে কি আছে? when the breast cancer awareness month is observed, কোন মাসটা? breast cancer awareness month, শ্রাবণ মাস কোনটা? সবাই একটা একটা করে বলেন, আমরা যে জীবনে একটা বলবো। কোনটা বলো? Breastfeeding. আরে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ফিডিং তো অগস্ট না, ফার্স্ট উইক। এটা জানি না, তো অপশন নাই, বাকি তুমি চারটের মধ্যে বলো। লাগাও তুক্কা লাগাও, যেটা কারেক্ট হবে। ডিসেম্বর, যদি এরকম সিস্টেম থাকতো, অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে না এটা রং, সেকেন্ড চান্স এটাও রং, থার্ড চান্স এটাও রং, ফোর্থ চান্স এটাও রং, না ফোর্থ চান্স তো হওয়ার কথা না। আচ্ছা, তো অক্টোবর মিন্স এটা পুরো মাসটা। এখন কোন মাস? ফার্স্ট অক্টোবর টু 31 পুরা এক মাস কি করা হয়? অ্যাওয়ারনেস জেনারেট করা হয় ব্রেস্ট ক্যান্সার রিলেটেড। হ্যাঁ, তো ব্রেস্ট ক্যান্সার কীভাবে হয়, রিজন কী থাকে, রিজন কী থাকে? কোনো স্পেসিফিক রিজন থাকে না। ক্যান্সারের কোনো রিজন থাকে, কোনো কজ থাকে না, রিস্ক ফ্যাক্টর থাকে ক্যান্সারের, ঠিক আছে? ক্যান্সারের কোনো কজেস থাকে না, শুধুমাত্র রিস্ক ফ্যাক্টর থাকে। তো রিস্ক ফ্যাক্টর কী কী থাকে ব্রেস্ট ক্যান্সার? এভরি ইয়ার ইন্ডিয়াতে 4 লাখ, অ্যাবাভ 4 লাখ শুধু এক্সপায়ার্ড হয় ব্রেস্ট ক্যান্সারে, ঠিক আছে? এভরি 30 মিনিটে একটা ব্রেস্ট পজিটিভ কেস ধরা পড়ে, ঠিক আছে? তো ব্রেস্ট ক্যান্সার ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ান ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুবই একটা ওয়ার্নিং সিচুয়েশন, যে ব্রেস্ট ক্যান্সার। আর এটা ডে বাই ডে ব্রেস্ট ক্যান্সারটা এত পরিমাণ বাড়ে, এর রিজন থেকে ফিমেলের মধ্যে হরমোনাল চেঞ্জেস থাকে, ঠিক আছে? লেট ম্যারেজ থাকে, হ্যাঁ, লেট চাইল্ড বার্থ থাকে, ঠিক আছে? তো এগুলো মেইন রিজন থাকে, স্ট্রেস থাকে, লাইফস্টাইল থাকে, ঠিক আছে? তো এগুলোর কারণে ব্রেস্ট ক্যান্সার খুব হয়, ঠিক আছে? কোনো স্পেসিফিক রিজন থাকে না, বাট এই যতগুলো রিস্ক ফ্যাক্টর এর মধ্যে কোনো না কোনো রিস্ক ফ্যাক্টর যাদের ব্রেস্ট ক্যান্সার যে ইনভলভ থাকে, ঠিক আছে? আমি 4টা কালার দিই, হ্যাঁ, এর মধ্যে বলো কোনটা কি কালার? ফার্স্ট 1 2 3 4, কোনটা কোন কালার?
সবগুলোর মধ্যে কোশ্চেন আছে। Every story is matter, every story is unique, every journey matter. Yes sir, খুব সুন্দর একটা থিম, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস 2025। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস 2025। এটা বলো না, এটা কি কালার? এক নাম্বারটা কি? দ্বিতীয় ব্লু, তৃতীয় লাস্ট এটা আমার কনফিউশন লাগে, পার্পল কোনটা পিঙ্ক কোনটা, এটার মধ্যে কনফিউশন লাগে। ওইটা পিঙ্ক না? আচ্ছা ঠিক আছে, আপাতত পিঙ্কই ধরো। ঠিক আছে, তো ব্রেস্ট ক্যান্সারের যে কালারটা ইউজ করা হয় পিঙ্ক রিবন। ঠিক আছে, একটা রিবন ইউজ করা হয়, ঠিক আছে, পিঙ্ক রিবন। ঠিক আছে, তো এটা রিবন ইউজ করা হয় দেখবে যারা যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাটেন্ড করে বা ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যারা আছে সবসময় এটা চেস্টের মধ্যে পিঙ্ক রিবন ইউজ করে। ঠিক আছে, তো স্টেটমেন্ট কি এভরি স্টোরি ইজ ইউনিক, এভরি জার্নি ম্যাটার্স। আচ্ছা ওই যে এটা ইউজ করা হয়, বাকিগুলো মেল ব্রেস্ট metastasis breast cancer। ঠিক আছে, এই যে পিঙ্ক ফর অক্টোবর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। নেক্সট তোমাদের সব ক্লাসগুলোর ডিজাইন তো আমি করি না, মজুমদার স্যার সবগুলো ডিজাইন করে, সবগুলো কোন জায়গার মধ্যে কি সেট করা, কোন কালার, সবকিছু ডিজাইন সবকিছু মজুমদার স্যারই করে। তো থ্যাংক ইউ মজুমদার স্যার এতটা এফোর্ট দেওয়ার জন্য। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর? ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর নার্স রেশিও, পপুলেশন বেড রেশিও, পপুলেশন ডিজিজ রেশিও। তো কিছু গাইডলাইন অনুসারে সবগুলো WHO গাইডলাইন অনুসারে WHO গাইডলাইন অনুসারে কতগুলা রেশিও মেনটেন করা হয়, মানে যে কোন জায়গায় কত রেশিও থাকা দরকার। আমি প্রথম থেকে যদি আমি দেখি যে ডক্টর রেশিও, পপুলেশন। নেক্সট যদি আমি দেখি ডক্টর নার্স রেশিও। নেক্সট bed population ratio. Next ANM population. Next ASHA population. Yes. কত আশা কত? হ্যাঁ কত আশা? 1:1
1000 মানে একজন আসা 1000 পপুলেশন থেকে। Sir, the qualification that we tell হ্যাঁ, এটা পুরানোতে এখনো 8 আছে, ঠিক আছে। এখন কোশ্চেনে কি আসে দেখো, যদি কোনো কিছু মেনশন না করে তখন 8 দিও, ঠিক আছে। এনএম কত 1:1 কত 5000 হিলিনাস প্লেন এরিয়াতে, হ্যাঁ প্লেন এরিয়া, আর হিলি এরিয়াতে 1:3000 হিলি। বেড পপুলেশন 1:200 বেড। ডক্টর নার্স 1:3। ডক্টর পপুলেশন 1:1000, ঠিক আছে। তো এগুলো সবগুলো WHO এর গাইডলাইন অনুসারে, বাট ইন্ডিয়াতে সবগুলাই শর্টেজ, ডক্টর পপুলেশন ডক্টর না সবগুলো শর্টেজ। Which one of the following is not a healthcare delivery indicator? বলো কোনটা আছে? ডক্টর পপুলেশন, ডক্টর নার্স পপুলেশন, ডিজিজ। কোনো কান্ট্রি চায় না যে ডিজিজ বাড়ুক, ঠিক আছে। সবাই ডিজিজ প্রিভেন্ট করে, রিডিউস করে, তো এই জন্য পপুলেশনের সঙ্গে ডিজিজের কোনো কনসেপ্ট এখানে নেই, ঠিক আছে। The role of community health officer in school health program concept accept assist in screening physical, mental and other special examination of children in school, assist in communicable disease control to provide immunization to the children, assist in school medical examination and follow up. School health and wellness program under Ayushman Bharat mission, ঠিক আছে। Ayushman Bharat mission under স্কুলে হেলথ প্রোগ্রাম কন্ডাক্ট করা হয়। এখানের মধ্যে কি নিউট্রিশনাল প্রোগ্রাম, ঠিক আছে, হেলথ স্ক্রিনিং, হেলথ চেক আপ, আয়রন এন্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, তারপরে ডিজিজ ফাইন্ড আউট, ঠিক আছে, মালনোরিশ চাইল্ড আইডেন্টিফিকেশন, আরবিএস, এগুলো সবগুলো ন্যাশনাল স্কুল একটা প্রোগ্রাম আছে, স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম, ঠিক আছে। অনেক সময় এটা ফুল ফর্ম আছে স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম আন্ডার আয়ুষ্মান ভারত মিশন, ঠিক আছে। এটার আন্ডারে এই প্রোগ্রামটা, যে স্কুলে যতগুলো প্রোগ্রাম করা হয় সবগুলো এই স্কিমের আন্ডারে, এই প্রোগ্রামের আন্ডারে করা হয়, ঠিক আছে। স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম আন্ডার আয়ুষ্মান ভারত মিশন, ঠিক আছে। তো আয়ুষ্মান ভারত মিশনের আন্ডারে যে স্কুল হেলথ প্রোগ্রাম করা হয়, এখানে একজন সিএইচও সবগুলাই অ্যাক্টিভিটি, কোনটা অ্যাক্টিভিটি আন্ডারে আসে না? assist in screening physical, mental and other special examination, এটা তো obviously করা হয়। assist in communicable disease করা হয়, to provide immunization, না immunization কে NM, ঠিক আছে, NM, ঠিক আছে। assist in school medical examination and follow up, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার সি, ইজি কোশ্চেন। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। তো তোমাদের যে কোয়েরি মানে যে ডিমান্ড বা যেটাই তোমাদের প্রবলেম, যেখানে প্রবলেম যে আমাদের প্র্যাকটিস টেস্ট, ঠিক আছে। তো তোমাদের নেক্সট উইক থেকে 2টা করে প্র্যাকটিস টেস্ট তোমাদের অ্যাপের মধ্যে আপলোড করা যাবে, ঠিক আছে। যার যখন সুবিধা অ্যাটেন্ড করো, ঠিক আছে, প্র্যাকটিস করো। আর এরপর যদি কোনো কিছু কোয়েরি বা কোনো কিছু প্রবলেম হয় তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা তোমরা যারা গ্রুপে আছো গ্রুপে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ট্রাই করবো যাতে প্রবলেম মিনিমাইজ করা যায়। তো আমাদের ক্লাস এতটুকুই। নেক্সট সানডেতে আবার আমরা কিছু জিকে অ্যাড করে আমরা ক্লাস কন্টিনিউ করবো। তো আজকের জন্য ক্লাস এতটুকু। থ্যাংক ইউ।